কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে। তাছাড়া আমাকেও কবে সরি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশ কিছুটা ফিরছে, না হলে এরকম একটা স্ল্যাং ইউজ করে এদিন সরি বলার কোনো কারণ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার মুখ দিয়ে কি ধরনের কথাবার্তা বেরিয়ে যাচ্ছে, আর এই কথাবার্তা যে তার কোথাও ভিতরের মানুষটাকে বাইরে নিয়ে চলে আসছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ধীরে ধীরে বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সামলে নিলেন। আর সেই সামলানোর ব্যাখ্যায় আবার তিনি অনেক কথাই বললেন, মানে ওই যথারীতি অন্যের ঘাড়ে দায় চাপানো। আর সেই ব্যাখ্যায় তিনি কি বললেন বন্ধুরা শুনুন। তুমি যখন দুবাইয়ে যাও, একসাথে বসে খাও, তখন কি ভুলে যাও যে দেশের মধ্যে একরকম আর বিদেশের মাটিতে আর এক রকম? বাঙালি দেখলে বলছে বাংলাদেশি, বাংলায় কথা বললে, পাঞ্জাবি দেখলে বলে দিচ্ছে খালিস্তানি, আর মুসলিম দেখলে বলছে পাকিস্তানি। তুমি কি ভাই? তোমাদের কি পরিচয় ভাই? কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে। তাছাড়া আমাকেও কবে আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আই উইথড্র মাই ওয়ার্ড, বেরিয়ে গেছে। রাগ হয়, খুব জ্বালা জ্বালা করে, বলতে পারি না কিছু, জানেন তো। মুখ বুজে সহ্য করি যখন মানুষের উপর অত্যাচার দেখি। তখন তোমরা কি করতে? আর তোমরা যে ভাষায় কথা বলো, আমাদের বাংলায় কিছু টিপিক্যাল ভাষা আছে যেটা আমাদের স্পন্টেনাস, এটাকে আমরা আমাদের বাংলা ভাষার মাধুর্য হিসেবে ধরে নিই। তো বন্ধুরা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। বলছেন যে বাংলায় নাকি বেশ কিছু ভালো ভালো শব্দ রয়েছে, যে শব্দগুলো বাংলা ভাষার মাধুর্য বাড়ায়। আর সেই মাধুর্য বাড়ানোর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে সেই ধরনের শব্দ ফস করে বেরিয়ে যায়। সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে যে স্ল্যাংগুলো বেরোয়, যে শব্দগুলো বেরোয়, সেগুলো বাংলা ভাষার মাধুর্য বাড়ায়? এতদিন তো জানতাম না। এই হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে অপশব্দ ব্যবহার করেছেন, তার মুখ দিয়ে যে অপশব্দ বেরিয়েছে, সেটা এদিন স্বীকার করে নিলেন। কিন্তু বড্ড দেরিতে স্বীকার করলেন, কেননা ভোটের শেষ প্রচারের দিকে প্রায় সময় চলে এসছে। আর মাত্র 2 দিন রয়েছে। এই 2 দিনের মধ্যে যা করার, যা হওয়ার ততটুকুই হবে। তবে বন্ধুরা, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ফ্লপ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বিকেলবেলায় রোড শো করার চেষ্টা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে। আর সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে রোড শো করতে গিয়ে এই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে না যেতেই লোকজন একেবারে খালি, রাস্তার মাঝে কাউকে দেখতে না পেয়ে তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে দাঁড়িয়ে যান এবং তার যে প্রাইভেট সিকিউরিটি, সেই প্রাইভেট সিকিউরিটিকে এটা নির্দেশ দেন যে সামনে গিয়ে দেখুন যে কেউ আছে কি নেই, যদি না থাকে তাহলে তো আর সামনে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই যখন অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে যখন রাস্তার মাঝে এইসব আলাপচারিতা করছেন, তখনই যথারীতি এই যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিংটা বন্ধ করে দেওয়া হয়। আপনাদের বন্ধুরা সেই ভিডিওটা দেখাবো, তবে সেই ভিডিও দেখার আগে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যারা এই পারফেক্ট পলিটিক্স দেখেন, এতদিন ধরে দেখছেন, তাদের কাছে আজকে একটা ছোট্ট প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা অনেক সময় আমরাও খুঁজে পাচ্ছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার দাবি করছেন যে এই যে প্রথম দফার ভোট, সেই প্রথম দফার ভোটে 152টা আসনের মধ্যে নাকি তৃণমূল 125 থেকে 30টা, অনেকে 35-40ও বলছেন, সেই আসনগুলো পাবে। অর্থাৎ তৃণমূল স্বীকার করে নিচ্ছে যে খুব ভালো ভোট হয়েছে, তৃণমূল খুব ভালো মতো ভোট দিতে পেরেছে, মানে তৃণমূলের কর্মী সমর্থকরা একেবারে ভালোভাবে ভোট দিতে পেরেছে। আর তৃণমূলের কর্মী সমর্থকরা, নেতারা ভালো মতো ভোটটা করতে পেরেছেন বলেই না 130-35 আসন, এই 152 আসনের মধ্যে তৃণমূল দাবি করছে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তাহলে ইলেকশন কমিশনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত কেন খার খেয়ে থাকছেন? ইলেকশন কমিশনের তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা উচিত, যে ইলেকশন কমিশন যে ধরনের ব্যবস্থা এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এবারের নির্বাচনে করিয়েছে, তাতে তো আখেরে তৃণমূলের লাভ হচ্ছে। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দাবিতে তো সেটাই প্রমাণ হচ্ছে।
তাহলে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন শুধু শুধু ইলেকশন কমিশনের পেছনে লেগেছিলেন? কেন জ্ঞানেশ কুমারের এত নিন্দামন্দ করছিলেন? আর কেন্দ্রীয় বাহিনীর বা এত কেন তিনি ভয় পাচ্ছিলেন? কেন তিনি আতঙ্কে ছিলেন? তাহলে এই যে প্রথম দফায় তৃণমূল এত ভালো রেজাল্ট করতে চলেছে 4 তারিখে, যে 4 তারিখকে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি বারবার অমিত শাহকে এটা বলে চ্যালেঞ্জ ছুটছেন যে 4 তারিখের বিকেলে কলকাতায় থেকে দেখান। তো অভিষেক ব্যানার্জির যদি এত আত্মবিশ্বাস থেকে থাকে আর সত্যি সত্যি যদি তৃণমূল প্রথম দফার ভোটে ভালো কাজ করে থাকে, ভালো ভোট পেয়ে থাকে, তাহলে তো এই ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে বাহবা দিতে হবে এবং সেই বাহবাটা তো তৃণমূলকেও দিতে হবে। কিন্তু তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি সেটা করছেন? তারা কিন্তু করছেন না। তারা কিন্তু লাগাতার ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও প্রশ্ন করে চলেছেন, এখনও কিন্তু গালাগাল দিয়ে চলেছেন। তার মানেটা কি? হয় তৃণমূল মিথ্যে কথা বলছে, আর না হয় এই যে কেন্দ্রীয় বাহিনী কিংবা ইলেকশন কমিশন, সেই কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশনের কাজের ফলে তৃণমূলের লাভ হচ্ছে, তৃণমূলের ভালো হচ্ছে, তারপরেও তৃণমূল তাহলে ইলেকশন কমিশনকে, কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল দিচ্ছে। এইখানে তো ব্যাপারটা মিলছে না। তাহলে কোনটা সত্যি? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে সেই কাজ করার আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে গিয়ে, পদযাত্রা করতে গিয়ে কিভাবে আরও একবার ফ্লপ শো করলেন, বন্ধুরা সেই ভিডিওটা দেখুন।